আসসালামু আলাইকুম এভরিওয়ান, নীল চোখের বাঁধন গল্পের 11 নম্বর পার্ট। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। প্যান স্টেশন থেকে শিকাগো ইউনিয়ন স্টেশন, তারপর সেখান থেকে গাড়ি করে হেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দর। ক্লান্ত মুখগুলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ছুটল গন্তব্যের উদ্দেশ্য। F9 ফ্লাইট ধরে 4 ঘন্টা ফিনিক্স পৌঁছালো গাড়ি করে সোজা গ্র্যান্ড এডিশন ভিলেজে। আস্তে আস্তে ভোর হলো ওদের। এত স্টুডেন্ট, যদিও ডিপার্টমেন্টের কেউ তাদের দায়িত্ব বিন্দুমাত্র অবহেলা করেনি, তবুও সবাইকে গাইড করে ঠিকঠাক মতো নিয়ে আসতে বেশ হিমশিম খাচ্ছে প্রফেসররা, বিশেষ করে শেহজাদ। ট্রেন থেকে নেমে অবধি এই পর্যন্ত একবারও সুযোগ পায়নি আরশির সাথে কথা বলার, কিন্তু বাস পাখির মতো ঠিকই নজরে রেখেছে বউকে। রেজা ছায়া এসে পড়তে দেয়নি মেয়েটার উপর। পুরো সকাল ভিজে বিশ্রাম আর খাওয়া দাওয়া পরপরই সবাই নেমে পড়েছে হাইকিংয়ের জন্য। যেন সুন্দর এক জায়গায় এক মুহূর্তে সময় নষ্ট করতে নাড়াচড়া। প্রায় 2 ঘন্টার মধ্যে সবাই পৌঁছালো ব্রাইট অ্যাঞ্জেল হাইকিং স্টেশনে। সাউথ রিমে অবস্থানত এই টেইলেটি কোনিয়নের ভিতর দিয়ে প্রায় 1 মাইল নিচে নেমে গেছে। রং বেরঙের পাথরের স্তর, খাড়া ঢাল আর পাক পাখিদের ভরপুর এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু কিন্তু কলোরাডো নদী। আর টেইলরের নিচ দিয়ে বয়ে চলা এই কলোরাডো নদীর দেখায় আগ্রাসনের জন্য এনার্জি দ্বিগুণ হলো সবার। সমস্ত ক্লান্তি চাপা পড়ে গেল হই হুল্লোড় আর শোরগোলে। পিছে হাইকিং ব্যাগ নিয়ে যাত্রা শুরু করলো ওরা। স্টুডেন্টদের পিছনে কয়েকজন ট্যুর গাইড থাকলেও শেহজাদ এবং অন্যান্য প্রফেসরদের থাকতে হলো দলটির সামনে। আর তখনই ঘটলো অঘটনটা। কিছু দূর যাওয়ার পরে চিল্লিয়ে উঠল একটা মেয়ে কণ্ঠ। পশ্চিমা ভাষায় সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই দাঁড়াও, টিমের একজনকে পাওয়া যাচ্ছে না। থমকে গেল শেহজাদ, পা কান খাড়া করে কথাটা শুনতে দৌড়ে আসলো পিছনে। উদ্র ভ্রান্তের মতো চোখ জুড়ে এদিক ওদিক খুঁজলো আরশিকে, কিন্তু না। কোথাও যখন পেল না মেয়েটাকে তখনও সন্দেহ মিলে গেল ওর। দুশ্চিন্তায় কপালে ঘাম জমলো, এক হাতে মুখে চেপে ওই স্পষ্টে আওড়ালো, আরশি ইজ মিসিং। মিনিট 20 আগের ঘটনা। ক্যাম্পিংয়ের পুরো টিম যখন হাইকিংয়ে টেইলর অনুসরণ করে ব্যস্ত, তখনই মাঝরাস্তা থেমে যায় আরশি। ও দূরে কিছু একটা দেখে দল ছেড়ে পা বাড়ালো সেদিকে। পরনে অ্যান্টি স্লিপ সোলযুক্ত জুতা জোড়া বরফ ভেঙে এগিয়ে এসে দাঁড়ালো একটা কন্টেনার রেবিটারের সামনে। ক্যানিয়নের সবচাইতে ভীতু প্রাণী। সচরাচর এদের দেখা মেলে না, কিন্তু আজকে বেচারি নড়বার শক্তিটুকু নেই। গাছের একটা মুখ ডাল ভেঙে পড়ে আছে গায়ের উপর। টেনে হিসড়ে শরীরটুকু বের করতে পারলেও পা আটকে গেছে ডালের পাকে। আরশির বুক ভেঙে এলো খরগোশটার অবস্থা দেখে। অল্প ঝুঁকে গ্লাস পরে থাকা হাতের গায়ে সমস্ত শক্তি লাগালো ডালটা সরানোর জন্য। সফল হলো একটা সময়, কিন্তু ততক্ষণে ভীষণ দেরি হয়ে গেছে ওর। খরগোশটাকে বাঁচাতে পারলেও হারিয়ে ফেললো দলের অন্যদের। আরশিকে রেখে অনেকটা দূরে চলে গেছে দলের সবাই। মেয়েটা দৌড়ে এলো আগের জায়গায়, কিন্তু সেখানে যে একটা নয় দুটো নয়, সরু রাস্তা দুই দিকে। কি করবে, কোন পথ ধরে হাঁটবে ভেবেই মাথা হাত আরশির। কান্নাগুলো দোল পাকালো গলায়। হাঁটু ভেঙে বসে পড়লো ও, মেঘের দিকে তাকিয়ে ভেজা গলায় আওড়ালো, প্লিজ কাউকে একটা পাঠিয়ে দাও আমার খুঁজে খোদা। এক তো হিমায়কের নিচে তাপমাত্রা, তার উপর ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না পাহাড়ি রাস্তায়। দূর দূর পর্যন্ত কোনো মানুষের চিহ্ন নেই। কিন্তু কোথা থেকে তুলোরাঙা খরগোশটা এসে দাঁড়ালো ওর পায়ের সামনে। আরশি তাকালো সেদিকে। খরগোশটাকে চিনতে পেরে ঠাট্টায় প্রকাশে শুকিয়ে যাওয়া মুখটা হাসি ফুটলো ওর। এটাকে তো বাঁচাতে একটু আগে খরগোশের দিকে হাত বাড়াতেই মাথা এগিয়ে দিল ওটা, আদর চাই তার। তখনই ওর পিছনে এসে দাঁড়ালো এক ছায়া মানব। ভারী ডাল দিয়ে দুম করে আঘাত বসলো মেয়েটার মাথায়। শুকনো একটা শব্দ বাজলো কানের কাছে। মাথার পিছনে তীব্র যন্ত্রণায় বমি পেল আরশির। উঠে দাঁড়ানোর শক্তি হারলো পা দুটো। ঘুরে তাকাতে শুধু দৃষ্টিগোচর একটা স্কলনি মাস্ক। মুহূর্তে চোখের সামনে সবটা অন্ধকার হলো ওর। ক্ষীণ শরীরটা ঢলে পড়লো বরফের গায়ে। একটা সুস্থ মানুষ হাইকিংয়ে এসে হারিয়ে গেল, আর এটা আমাদের কাছে সিলিং ম্যাটার মনে হচ্ছে। শেহজাদের অমনীয় কণ্ঠে কাঁপানো পার্ক রেজানারা পশ্চিমা ভাষায় করা কথাগুলো শুনে মিনমিন করে বলল, স্যার কাম ডাউন, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু মাই হার্ট, ডোন্ট ওয়ারি। কিন্তু শান্ত হতে পারল না মানুষটা। অস্থিরতা আড়াল করে ইংরেজি দিয়ে বলল, আগামী 1 ঘন্টার মধ্যে মিস আরশিকে না পাওয়া গেলে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কাইন্ডলি মাথায় রেখে দেবেন কথাগুলো। পার্ক রেঞ্জার 2 জন মাথা নিচু করে দাঁড়িয়ে কথার পিঠে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করলো চোরা চোখে। স্টুডেন্ট হারিয়ে গেছে বলে প্রফেসর এমন রূপ তাদের ঠিক হজম হলো না ওনাদের। অবশ্য পরে ভাববে, এদের ভরসাতেই তো গার্জিয়ানরা ছেলে মেয়েগুলোকে ছেড়েছে ওদের দূরে। খারাপ কিছু হলে তো তারা ছেড়ে দেবে না কাউকে। তাই হয়তো এভাবে বলছেন উনি। শেহজাদ দাঁড়িয়ে নেই, দৌড়ে গেল কিছুটা পিছনে। অন্যরাও আসলো সাথে সাথে।
আরশির নাম ধরে অনেকক্ষণ যাবত ডাকলো সবাই, কিন্তু লাভ হলো না, কোথাও নেই মেয়েটা। ঘন ঘন শ্বাস ফেলল শেহজাদ, বিপদের আশঙ্কায় দামানো বাঁধল বুকের ভেতর। 20 মিনিট হলো আরশির চোখের সামনে নেই ওর, তাতে কি একটা যন্ত্রণা হচ্ছে। কপালে ভাঁজ ফেলে আশেপাশে তাকাতে মনে পড়লো ট্রেনের কথা। তখন থেকে ছেলেটা হাবভাব সুবিধার লাগছিল না শেহজাদের কাছে। এরপর অন্যদের জিজ্ঞেস করে জানতে পারলো ক্লান্ত লাগছে বলে রেজাও নাকি আসেনি এদের সাথে হাইকিংয়ে, বিশ্রাম নিতে ভিলেজেই নাকি থেকে গেছে সে। তুষারপাতের সাথে শেহজাদের খটকা প্রবণ হলো তখনও। আর সে একা একা হারিয়ে যাওয়া মেয়ে নয়, ওকে নিয়ে যাওয়া হয়েছে। আর কে নিয়েছে সেটা খুব ভালো করে বুঝতে পারলো মস্তিষ্কের স্নায়ুকোষগুলো। হুট করে আবহাওয়া বৈরূপ ধারণ করায় সবাইকে নিরাপদে ভিলেজে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শেহজাদ। কিন্তু বাদ সাধলো অন্য প্রফেসররা। শেহজাদকে ফেলে নড়বে না তারা। প্রয়োজনে ভিলেজ থেকে লোক নিয়ে আসবে আরশিকে খুঁজে বের করতে। মাথা ছেঁকালো মানুষটা, হাতে সময় নেই ওর। অন্তত মুখ পশ্চিমা ভাষায় ধীরে ধীরে বলল, আমি যদি ফিরে মিস আরশিকে নিয়ে ফিরবো, তার আগে নয়। জ্ঞান ফিরেছে আরশির, কিন্তু চোখের পাতায় যেন হট রেখে বাঁধা। টেনে তুললেও শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসলো ওর। হাল ছেড়ে দিল মেয়েটা, এভাবে চোখ বন্ধ করে থাকলো। মাথার পিছনে টন টন করছে ব্যথায়, রক্ত পড়েছে নিশ্চিত। পিচের কাটটাতে কেমন চিটচিট করছে, জ্বলছে ভীষণ। না পেরে চোখ মেলল আরশি। আশেপাশে তাকাতেই বুঝলো একটা মোটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে ওকে। সামনে পেছনে এমন হাজারো গাছ, আর বরফের উঁচু নিচু ঢিলি। অমনি গায়ে ঠান্ডা বাতাসে হাতে এসে লাগলো ওর। লুম দাঁড়িয়ে গেল সহসা। গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজে শেহজাদ নিজের বেগে করে আনা একটা জ্যাকেট আরশির গায়ে পরিয়ে দিয়েছিল। সবার অগোচরে যেন ঠান্ডা না লাগে মেয়েটার। অবহেলায় সেটা পড়ে আছে বরফের উপর। কানটুপি, মাফলার, গ্লাভস সেগুলো লুটে পুটে খাচ্ছিল মাটিতে। শুধুমাত্র পরনে সাদা টি শার্ট আর জিন্স এখনো অক্ষত। হুট করে স্কেলিটন মাস্ক পরা সেই লোকটা কতগুলো শুকনো কাঠ এনে ফেলো ওর সামনে। চমকে উঠল আরশি, তবে ঘাবড়ালো না একটু। বিপদকে দুর্বলতা দেখাতে নেই। চোয়াল শক্ত করে ইংরেজিতে দিয়ে বলল, কেন বেঁধে রেখেছেন আমাকে? আর আমার জ্যাকেট, মাফলার এগুলো হাত দিয়ে দেওয়ার সাহস কী করে হলো আপনার? এই প্রথম মুখ খুলল লোকটা। পশ্চিমা ভাষায় কিছুটা যান্ত্রিক আর ভূতাম সুরে বলল, অবশ্যই কষ্ট দেওয়ার জন্য। বরফের মধ্যে গাছের সাথে বেঁধে রেখেছি, নিশ্চয় গরম কাপড় সহ বাঁধব না। কি চাই আপনার? কেন বেঁধে রেখেছেন আমাকে এখানে? আরও সে তেজি কণ্ঠে পশ্চিমা ভাষায় বলল কথাগুলো। নিটল চোখে আক্রোশের আমাবস্যা, কপালে ভাস আকৃতি, সিটে ফোটাটুকু নেই। অথচ কিশোরীর তর্জনে গর্জনে হেলে দুলে হলো না লোকটার। উল্টো পিছন থেকে একটা চাপাতি বের করে ধীর পেয়ে এগুলো আরশের দিকে। ধারালো ইস্পা মেয়েটার পেল গাল ছুঁয়ে মুহূর্তেই। হৃৎপিণ্ড থমকালো ওর। স্কেলিটন মাস্কের ভিতরে থাকা পৈশাচিক মুখ ইংরেজিতে আওড়ালো, আমার শত্রুতা তো আমার সাথে নয় ডার্লিং, তুমি তো শুধু একটা টোপ মাত্র। মূল স্বীকার তো করবো কিছুক্ষণ পর। চাপাতির উপর লোকটার হাতের জোর বাড়ল। পাতলা চামড়া ভেদ করে খোরদার অংশটুকু লাগতেই ফিনফিনের মতো দেহ তোরে রক্তিম পণ্ডু কপল চোখ খিচে। তাতে দাঁত পিষে আরশিকে সহ্য করতে হলো যন্ত্রণাটুকু। কানে ভেসে এলো আবারও সেই বিদেশি বলি, কষ্ট হচ্ছে? ব্যথা লাগছে না খুব? আমারও লাগে জানো, যখন তোমাকে অন্য কারোর সাথে দেখি। তখন এই চাপাতি চাইতেও ধারালো কিছু একটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আমার বুকের ভেতর। মাইনাসের নিচে তাপমাত্রা। ফ্যাকাশে হওয়ায় মুখখানা সামনে তাকালো বিস্ময় সমেত। ক্রু হাসলো অজ্ঞাত। অন্য হাতে গাল চেপে ধরে বলল, বি মাইন ডার্লিং, অনলি আই ক্যান লিভ ইউ ফ্রম দিস সিচুয়েশন, বাট ইউ ডোন্ট দ্যাট। কথা শেষ হওয়ার আগেই মাস্কের উপর থুতু ছিল আরশি। কঠোর কণ্ঠে শুধালো, দেন হোয়াট? চমকালো লোকটা। মিনিট খানেক থমকে দাঁড়িয়ে আঁকড়ে ধরা গালসহ পুরো মাথাটা ঢুকিয়ে দিল গাছের সাথে। হিসিয়ে বলল, দেন ডাই। চেলসির পাবলিক লাইব্রেরি থেকে শিফট শেষ করে মাত্র বের হলো যারা। ছাইরঙা আকাশের দিকে তাকিয়ে ছোটো করে শ্বাস ফেলল ও। আয়ন গত রাতে আর বাসায় ফিরেনি, ফোনও ধরেনি যারার। জন্মদিনের সারপ্রাইজ দিয়ে সেই ফেব্রুয়ারি হয়েছে অফিসার, এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। তুষারপাতের পরিমাণ বেড়েছে, তাই আজ আগে ভাগেই বন্ধ করতে হয়েছে বইয়ের বেচাকেনা। কর্মব্যস্ত মানুষেরা নীরবে ফেরা তারা। বোটজোড়া আর বাহিরে ছাতার মেলানো কোলাহলপূর্ণ চেলসির সড়ক পথ। যারা টুটব্যাগ থেকে হলদেটে ছাতা বের করলো হাঁটু হাঁটতে হাঁটতে হাঁটতে। কিন্তু হঠাৎই চোখ গেল রাস্তার ওপর পাশে। বাইক নিয়ে দাঁড়িয়ে আয়ান, পরনে কালো জ্যাকেটের কাঁধে বরফে জমেছে। হাত নেড়ে ইশারা করছে ওকে। কিশোরী বরমেশ মুখ হাসি ফুটলো অমনি। রাস্তা পার হয়ে সামনে গিয়ে দাঁড়াতেই মানুষটা বলে উঠল, বাইকে ওঠো বাটারফ্লাই, আজকে একসাথে বাসায় ফিরবো, মানে যদি তোমার আপত্তি না থাকে। এমনিতেই আবহাওয়া খারাপ, তার উপর পায়ে হেঁটে এতটা রাস্তা, বাসায় ফেরা দুঃসাধ্য তো বটেই। কিন্তু পুলিশে বাইকে ফ্রি রাইড, যারাকে আর পায় কে?
আয়নের পুরো কথা শেষ হওয়ার আগে 2 চাকার গাড়িতে উঠে বসলো সে। ঠোঁট কামড়ে হাসলো অফিসার, চুলে বরফ ঝেড়ে এগিয়ে এসে বসলো চারার সামনে। আজকে সূর্য কোন দিকে উঠলো বলো তো বাটারফ্লাই? আয়নের দুষ্টুমি ধরে ফেললো, সময় নিল না কিশোরী। কড়া চোখে চাইলো তড়িঘড়ি। থট হাত ঘোরালো অফিসার। খানিক বাদে পিছন থেকে প্রশ্ন ছিল মেয়েটা, গত রাতে এক্স্যাক্টলি কী হয়েছিল আপনাদের থানায়? একটা সাইতোপের চাপাতে দিয়ে জখম করেছে কয়েকজন অফিসারকে। লুটফুট কিছু না, যাওয়ার সময় আবার আমার রুমে ঢুকে টিফিনের চিরকুট রেখে গেছে। উই উইল মিট সুন অফিসার আয়ান হান্টার। আয়াত যতটা স্বাভাবিকভাবে কথা বলল ততটা ঘাবড়ে গেল যারা। অজানা আশঙ্কায় বুকটা বরফের ধরলো ওর। কি সাংঘাতিক ঘটনা, অথচ এই মানুষটা এত হালকাভাবে কি করে নিচ্ছে পুরো বিষয়টা, সেটা মাথায় ঢুকছে না মেয়েটার। এই কাজগুলো তাকে ধরতে পেরেছেন, মুখটা দেখতে পারলে তো ধরে ফেলতো বুঝলে, কিন্তু মুখটাই তো দেখতে পাইনি সিসিটিভি ফুটেজে। মাস্ক পরেছিল হত্য ছাড়া। কেমন মাস্ক? কথাখানা শোনা মাত্রই আচমকা ব্রেক কষলো আয়ান। পিছন হতে পিঠের উপর হুটকি খেয়ে পড়লো যারা। উঠে রাগ দেখানোর আগে মানুষটা বলল, একটা স্কেলিটন মাস্ক স্টেজ, তাই না? আমারও এটাই মনে হচ্ছে, নয়তো রাতের বেলা পুলিশ স্টেশনে এসে কোপসদের উপর চাপাতি দিয়ে হামলা, তার উপর পুলিশের টেবিলে চিরকুট হুমকি রাখা। কোনো পাগল ছাগল সুস্থ মানুষের পক্ষে তো এটা সম্ভব নয়। ক্যানিয়নের দেয়াল জুড়ে আলো আধারে খেলা, সূর্য নেমে দিগন্ত ছুঁয়েছে মাত্র। নীরবতায় ঢাকা পড়েছে জঙ্গলের পথ, সাথে বেড়েছে ঠান্ডার প্রকোপ। ধীরে ধীরে আধবুঝা চোখ তাকালো আরশি। মাস্ক পরা লোকটা আশপাশে নেই দেখে বসা অবস্থায় থেকে গাছের ডালে বাঁধা হাতটা পা ছাড়ানোর চেষ্টা করলো ও, কিন্তু শৈল সায় দিল না। চোখের পানি মেয়েটার গাল ভিজলো। বেঁচে থাকার সমস্ত চেষ্টা নিস্তেজ হলো মুহূর্তেই। মনস্থ হলো আসলো হৃৎপিণ্ডের গতিও। শেষ নিঃশ্বাসটা ফেরার আগে একটাবার শেহজাদকে দেখতে পেলে কি খুব খারাপ হতো। ও তো সরি বলতে পারতো না ওর নাম্বার জাম্বুবানের নামে সেভ করার জন্য। তখনই ঝোপের ভিতর থেকে দৌড়ে আসলো কোকনটেন রেবিটটা। মেয়েটার কাছে এসে দাঁড়ালো দু পায়ে। পরপর হাতের দড়িটা কাটতে লাগলো ধারালো দাঁত দিয়ে। আরও সে বিস্মিত, অবাক চোখে তাকায় সেদিকে। হিমহাটুট কেঁপে উঠল সামান্য। কিছু বলতে চায় নিস্তিস্ত কণ্ঠস্বর, তবে আজ যেহেতু শক্তিটুকু নেই সেখানে। হাতের দড়িটা কাটা হলে নিজের পায়ে বাধা খুলল ও। হাইপোথোমিয়া জেগে ধরার আগেই দেহের সবটুকু বল খাটিয়ে উঠে দাঁড়ালো। একবার যখন উপরওয়ালা একটা সুযোগ দিয়েছে বেঁচে ফেরার, তখন আর এক মুহূর্ত এখানে নয়। খরগোশটার মাথায় হাত বুলিয়ে অবশ পাটা কোনো মতে সামনে বাড়ালো আরও সেই। তখনই শুনতে পায় কারো অট্ট হাসি। ক্লান্ত চোখ দুটো চকিত ফিরে চাইলো পা জোড়া। আপনা আপনি থেমে যায় ওর। বিমৃত চোখ জোড়া মোকাবেলা সেই স্কেলেটি মাস্ক পরা সেই লোককে। খরগোশটাকে হাতে নিয়ে দূরে দূরে হাসছে সে। ডোন্ট হার্ট হার, গলা ধরে আসে ওর, তবু দাঁড়ায় শক্ত হয়ে। হোয়াট ইজ দিস ইউড ফ্রেন্ড? পশ্চিমা ভাষায় কথাটা জিজ্ঞেস করতে উপর নিচ মাথা নাড়ল আরশি। নিচে যা হোক, কিন্তু খরগোশটা যেন বেঁচে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে আসলো সেই লোক। কনস্টেবল রেবিটটা ওর হাত দিয়ে তাকানো কাটা কিছু একটা ভেবে এগিয়ে আসলো সেই লোক। কনটেইল রেবিটটা ওর হাতে দিয়ে তাকালো কাটা হাতের দিকে। শুকিয়ে যাওয়া রক্ত জমাট বেঁধেছে সেখানে। ইংরেজিতে বলল, ইস কতটা কেটেছে দেখেছো? তাই বলছি আমি যা চাইছি তাই মেনে নাও, চলো আমার সাথে। ইন ইউর ড্রিম ইন ব্লাডি সাইকোপ্যাথ। পুরো কথা শেষ করতে পারলো না আরশি। তার আগে ওর মুখ চেপে ধরলো মাস্ক পরিহিত লোকটা। টেনে হিসড়ে নিতে গেলেই কানে ভাসে আসলো পরিচিত সেই কণ্ঠ। শেহজাদ ডাকছে ওকে, আরশি। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেল আপলোড করা আছে, সবাই দেখে নিন।